মায়ের মৃত্যুর পর এই প্রথমবার গ্রামে ফেরা। আমাদের ফ্লাইট এখনো দেরি আছে, যত দিন যাচ্ছে তত অপশন কমে আসছে। আবুধাবি এয়ারপোর্টে হ্যান্ড লাগেজ নিয়ে বিশাল ঝামেলা হলো। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি চুড়ি আনতে ভুলে গেছি। বাহ, ও মাই গড, ইটস এ গুড ফিলিং। এখনো অন করি হয়তো অফিসিয়ালি, ঝামেলায় পড়তে যাই না। পেটের গন্ডগোলের ভয় করলে বেশি। প্রবাসী ক্রিকেটির আরও একটা পর্বে স্বাগত নিউ ইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে। একটা বিশেষ কারণে আমাকে আর আমার ওয়াইফকে আঁখিকে ইন্ডিয়া যেতে হচ্ছে জাস্ট 4-5 দিনের জন্য। আজকে এখানে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটিতে ম্যারাথন হচ্ছে, সেই জন্য অনেক রাস্তা বন্ধ ছিল। তো যাই হোক, সব মিলিয়ে 10:30টায় বেরিয়ে আমরা 12টার মধ্যে চলে এসেছি এয়ারপোর্টে। আমরা যাচ্ছি ইতিহাদ এয়ারলাইন্সে। তো ফ্লাইট আমাদের ছাড়বে 2:45-এ। আমরা একটু আগেই চলে এসেছি আর কি। পৌঁছে যাব কলকাতা, মোস্ট লাইকলি কলকাতা থেকে দেখা হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের চেকিং প্রসেস হয় সো স্মুথ, জাস্ট অনলি 2 মিনিটস। এরা প্রায় বছরে আমি জানি না কয়েক কোটি প্যাসেঞ্জার হ্যান্ডেল করে, বাট ইটস আনবিলিভেবলি ফাস্টার। ইটস রিয়েলি গুড। আর এই এয়ারপোর্টের মধ্যেই এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, এয়ারপোর্টের ভিতরেই এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে যে লোকে ইচ্ছে করলে লাঞ্চ ডিনার করে নিতে পারে। আমাদের ফ্লাইট এখনও দেরি আছে, জাস্ট একটু বসে রিল্যাক্স করি অথবা একটা কফিও নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমাদের ফ্লাইট, দাঁড়িয়ে আছে ইতিহাদের। এখন এই স্টারবাক্সে একটা কফি নিচ্ছি। এসে গেছে আমার কফি, একটু মিল্ক অ্যাড করে নেবো এটাতে। আমি কোনো চিনি নিই না, জাস্ট মিল্ক। ক্যাফে আমেরিকানো, বেশ গ্র্যান্ড সাইজ, খুব বড়। 3টে পর্যন্ত আমি ঢুকঢুক করে খেতে পারবো। টার্মিনাল, এয়ারপোর্ট সব জমজমাট। এখানে টার্মিনালের ভিতরে নিউ ইয়র্কের হেরিটেজ সম্বন্ধে লেখা আছে, ম্যানহাটন। এই হলো আমাদের হোমমেড স্যান্ডউইচ। এটা খেলে মোটামুটি 4টে 4:30 পর্যন্ত পেট ভর্তি থাকবে, তারপরে ফ্লাইটে উঠে যা খাবো। বাই দ্য ওয়ে, ইতিহাদের ইকোনমি ক্লাসেরও লেগ রুম কিন্তু বেশ ভালোই, মানে দুটো রোয়ের মধ্যে যথেষ্ট স্পেস আছে। মোটামুটি একদম পারফেক্ট টাইমেই গেট থেকে বেরিয়েছে। আমরা অল সেট। গেট থেকে যদিও একদম সময় মতো বেরিয়েছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এতগুলো ফ্লাইট, তার মানে একটা করে ছাড়বে। এই সামনে রয়েছে ডেল্টার ফ্লাইট, বেশ কিছুটা লাইন আছে, তো এখানেও ট্রাফিক জ্যাম হয়, কি বলেন? গেট থেকে বেরোনোর পর প্রায় 15 মিনিট আমরা রানওয়েতে ওয়েট করছিলাম, আস্তে আস্তে যাচ্ছিল। নাও এখন টেক অফ করার সিগন্যাল পেয়ে গেছে। সো উই আর অ্যাবাউট টু বি এয়ার বাউন্ড, মানে আকাশে ওড়ার জন্য রেডি হচ্ছি। আর আমাদের ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আটলান্টিক বে, অতলান্তিক মহাসাগরের একটা পার্ট এই এয়ারপোর্টের সঙ্গে একদম কানেক্টেড। এখন দেখা যাচ্ছে রানওয়ের একদম শেষ প্রান্ত, আর আমরা উঠে গেছি আকাশে। এখান থেকে প্রায় 13 ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছাতে আবুধাবি। মোটামুটি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবুধাবিতে। তার আগে যদি ফ্লাইটে কিছু ভালো খাবার দাবার থাকে তাহলে শেয়ার করবো। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে প্লেনের ভিতরে আপনারা কি করে সময় কাটান। কিছুটা সময় আমরা টিভি দেখে কিংবা নিজের ফোন ঘেঁটে সময় কাটাই। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড, এখানে জানাতে থাকে যে আমরা কোথায় আছি সেই মুহূর্তে, পার্টিকুলার মুহূর্তে। এই যেমন এখন দেখাচ্ছে যে নিউ ইয়র্ক থেকে আবুধাবির দূরত্ব হচ্ছে 11,000 কিলোমিটার।
আর এখন পর্যন্ত আমরা 287 কিলোমিটার পার করেছি, আরো 10,800 কিলোমিটার যেতে হবে। আর প্লেনটা এখন প্রায় 1000 কিলোমিটার স্পিডে উঠছে, আর আমরা মাটি থেকে 8000 মিটার বা 28,000 ফুট উপরে। তবে যখন আমরা আটলান্টিক সাগরের উপরে পৌঁছাবো তখন প্লেনটা উঠবে প্রায় 40,000 ফুট উপরে। আমাদের প্লেনটা এই মুহূর্তে একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য প্রচন্ড কাঁপছে, দেখতেই পাচ্ছেন। খাবার সার্ভ করা শুরু করেছিল, বন্ধ করে দিয়েছে। আমাদেরকে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এটা স্বাভাবিক অবস্থায় আসছে। এই যে আমার খাবার এসে গেছে, এটা বিরিয়ানি টাইপের, নন ভেজ বিরিয়ানি। এটা হচ্ছে চানা, একটা দই, আর এটা স্যালাড ফালাড কিছু দেয়নি। আমি বললাম আমার খাবার এসে গেছে, কারণ হচ্ছে আমি নন ভেজ হিন্দু মিল অর্ডার দিয়েছিলাম, সেই জন্য আমার খাবারটা প্রথমেই দিয়ে গেছে। ভালোই খেতে, খারাপ নয়। পৃথিবীটা সত্যিই ছোট্ট। এই প্লেনে আঁখির সঙ্গে এমন একজনের পরিচয় হলো যে লতায় পাতায় আঁখিদের আত্মীয়, আর পুরনো কলকাতার বাসিন্দা, আঁখিদের বাড়িতেও এসেছে হয়তো অনেকবার। ভদ্রমহিলার বয়স 83 বছর এবং একাই ফ্লাই ব্যাক করছেন। কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম যে ওই ভদ্র মহিলার ননদের বিয়ে হয়েছিল আঁখিদের বাড়ির থেকে, মানে আঁখিদের বাড়ির ছাদ ইউজ করে পুরনো কলকাতায়। সো কতই রঙ্গ দেখি এই মাঝ আকাশে। আমাদের নিচের এই ধূসর বালুকণা বা মরুভূমি দেখে বোঝা যাচ্ছে যে আমরা পৌঁছে গেছি আরব দুনিয়ায়। আর 5 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে আবুধাবিতে। বাই দ্য ওয়ে, যখন খুব একটা লং ডিস্টেন্সের ফ্লাইট 13-14 ঘন্টা ফ্লাই করে এসে টাচ ডাউন করে, মানে এয়ারপোর্টে নামে, তখন কিন্তু প্যাসেঞ্জাররা হাততালি দিয়ে পাইলট এবং পুরো টিমটাকে স্বাগত জানায়। আর বিশেষত যদি ল্যান্ডিং স্মুথ হয় যেমন এটা হলো, তাহলে তো কথাই নেই। এই যে আমরা পৌঁছে গেছি আবুধাবি। একদম আবুধাবির সময় 12টা, আর আমাদের ফ্লাইট ছাড়বে 2টোয়। তো আবুধাবিতে আমরা নেবে টার্মিনালটা চেঞ্জ করছি, কারণ যে টার্মিনালে ফ্লাইটটা এসেছিল আর যেখান থেকে কলকাতার ফ্লাইট, দুটোর মধ্যে প্রায় 1-1.5 কিলোমিটারের দূরত্ব। সো আমরা যাচ্ছি ওই টার্মিনালের দিকে। আমাদের 2 ঘন্টার লে ওভার, সুতরাং মনে হয় না ঝামেলা কিছু হবে। আমাদের সিকিউরিটি চেকও নির্বিঘ্নে হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গেটের দিকে। আর একটা কথা যেটা বলছিলাম, যে এয়ারপোর্টটাও কিন্তু বেশ বড়, দুবাইয়ের মতো অত বড় নয়, তবে এখানেও কিন্তু ডিউটি ফ্রি শপে ভর্তি, আর প্রচুর সোনার দোকান, আর এখানে লিকারও বিক্রি হয়। ভাববেন না যে এটা ইসলামিক কান্ট্রি বলে মদ বিক্রি হয় না, সবই বিক্রি হয়। তো 2 ঘন্টা পর আবার আমরা ফ্লাইটে। এবার হচ্ছে আবুধাবি টু কলকাতা। প্লেন এখন রানওয়েতে চলেছে, আমরা এয়ার বাউন্ড হব আর কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো। এমনিতে আবুধাবির ইমিগ্রেশন বা অন্যান্য সবকিছু খুবই সহজ, কিন্তু প্লেনে ওঠার আগেও আমরা লক্ষ্য করেছি, এবারেও তাই লক্ষ্য করলাম, যদি আপনার কোনো চাকাওয়ালা হ্যান্ড লাগেজ থাকে বা সুটকেস থাকে, তাহলে ওরা নিয়ে চেক ইন করে দিচ্ছে। ওয়ারাস যদি ব্যাকপ্যাক থাকে তাহলে ইজ ফাইন। সো এমিরেটস বা ইতিহাদে ফ্লাই করার সময় এটা মাথায় রাখবেন। ওখানে কিন্তু টিকিটে লেখা আছে যে একটা করে হ্যান্ডব্যাগ অ্যালাউড। আপনারা সহজে দেবেন না, যেমন আমরাও দিইনি, আমাদেরকে আলটিমেটলি আর কিছু করেনি, আমাদেরকে অ্যালাউ করলো। এশিয়ান কান্ট্রিগুলোতে এই একটা সমস্যা, বিশেষত ট্রানজিট প্যাসেঞ্জারদের এইভাবে হ্যারাসমেন্ট ইউরোপে বা আমেরিকায় কিন্তু কোনোদিন হবে না। দ্য ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন আবুধাবি থেকে ইউএসএ ফেরত যাব, তখন এভরিথিং ইজ সো ফ্রেন্ডলি, সো নর্মাল, কেউ কোনো কিছু জিজ্ঞাসাই করবে না। তো এই হচ্ছে অবস্থা, যত ঝামেলা শুধু ভারত বাংলাদেশের প্যাসেঞ্জারদের জন্য। এখন আমাদের সামনে আস্তে আস্তে ভেসে উঠছে রাতের কলকাতা, সেই সঙ্গে ভগবতী গঙ্গে। এখন আমরা চলেছি বর্ধমান বাইপাস থেকে। সময় হচ্ছে 7:34 সকালবেলার কলকাতা। কিছু কিছু কুয়াশা এখনো রয়ে গেছে। প্ল্যান আছে দেখি শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাওয়ার, তাই তো? ল্যাংচা না, ওই ডালপুরি আর কচুরি তরকারি। আচ্ছা, ভালো ভালো না? কোথায় ভালো? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলতে পারবেন দাদা, এখানে একটা কোনো চুড়ির দোকান আছে
আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি চুড়ি আনতে ভুলে গেছি। এইখানে তো এখন পাবেন না অবশ্যই। সব পরে খুলবে, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম। দেন আমি ঘড়িটাকে এই হাতে করে নেবো। বর্ধমানে পাওয়া যাবে, চলো দেখছি। বর্ধমানে পাবেন, কিন্তু এখন এই টাইমে পাওয়া যাবে না। হ্যাঁ, সকালবেলা সব বন্ধ। সব 10টা 11টা সব খোলে। হ্যাঁ, তো তখন আপনার কাজ হয়ে যাবে। তাই চলে এলাম রেস কোর্সের কাছে। সেক্রেটারিয়েট বিল্ডিং, নবান্ন। রাইটার্স তো বহুদিন ধরে রিপেয়ার হচ্ছে, এখনো রেডি হয়নি কেন কে জানে। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং খুলে দেওয়ার কথা। সেন্ট্রালি লোকেটেড না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এটা কি প্ল্যান, রাইটার্স আদতেও খুলবে কিনা, হয়তো এখানেই রাখতে চাইছে, সেটাও হতে পারে। ঝগড়া ঝামেলাটা অনেক কম হবে যদি একটু আউটকাটসে থাকে। আপনারা যদি জানেন নবান্ন টু রাইটার্স রিটার্ন কবে হবে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। ঘড়িতে সময় জল করছে 7:55। আমরা এসেছি এখন একটা ধাবাতে, এখানে বর্ধমান যাওয়ার পথে একটা জায়গাতে একটু সকালের ব্রেকফাস্ট করতে এসেছি। হাইওয়ে মির্চি ধাবা। আমরা ওই ডানকুনি পেরিয়েছি, ওই মির্চি রেস্টুরেন্টে আমরা এখন একটু ব্রেকফাস্ট করছি। মটরশুঁটির কচুরি আর একটা আলুর তরকারি, চিরন্তনী ব্রেকফাস্ট। মধ্যে মোটামুটি দেওয়া আছে মটরশুঁটি দেওয়া আছে, আর এই একটা আলুর তরকারি, হিঙের নয়। ভালোই, খারাপ না অবশ্যই। বলছি আমার খাওয়া শেষ, 1.5খানা মতো খেয়েছি, মানে একটু পেটটা বাঁচিয়ে খাচ্ছি যদি কিছু প্রবলেম হয়। এখন খাচ্ছে লস্যি। ভালো দুধ না এমনি? আমি খাবো না। এখন আর 4 দিন থাকতে হবে আমাকে, সুতরাং হ্যাঁ। গরম খেয়ে আবার ঠান্ডা খাওয়াটা। না। মিষ্টি তোমার ওরকম মানে খুব ভালো মিষ্টি নয় আর কি। আচ্ছা, তোমার ওই দুধের থেকে তুমি খেয়ে দেখতে পারো। না না না, আমি একটু সাবধানে থাকতে যাই। ওকে, এই নাও এটা দেখো। আমি খাবো না, তুমি খাও। তোমার ভালো লাগে, তোমার পেটে গন্ডগোল হয় না, তুমি খাও। আমি এখানে ঝামেলায় পড়তে যাই না। তুমি পেটের গন্ডগোলের ভয় করলে বেশি হবে। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট, ভালোই, খারাপ নয় মোটামুটি। ধাবাটার নাম হচ্ছে মির্চি ধাবা। আগের বার আমরা যে লাবণ্যতে গিয়েছিলাম, আই ডেন্ট হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স, কিন্তু এটা ঠিক আছে আজকে। বাথরুমটাও পরিষ্কার ছিল। আর পাশ দিয়েই চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 19। চলো, এই আমাদের গাড়ি। তো মোটামুটি আমাদের ভালোই অভিজ্ঞতা হলো। ইটস ফাইন, মানে জানাশোনা লোক থাকলে একটা সুবিধা, নাহলে আমরা হয়তো অন্য জায়গায় চলে যেতাম। যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমাদের আগের বার। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে চলেছি বর্ধমানের পথে। পালশিট পেরিয়ে গেছে, এবার ঢুকবো শক্তিগড়। তো আমরা ইভেনচুয়ালি চলে এলাম একটা ল্যাংচার দোকানে, ল্যাংচা নিকেতন। এই সেই শক্তিগড় যা ল্যাংচার জন্য বিখ্যাত। ল্যাংচা, সোনপাপড়ি, তারপর বিভিন্ন রকমের লোকাল মিষ্টি ফিষ্টি কিনে আমরা বেরিয়ে পড়লাম। এরা এখানে বিক্রি করছে ঝালমুড়ি। ইচ্ছে হলো সকালবেলা আর পেট গন্ডগোলের ভয়ে এই ঝালমুড়িটাকে অ্যাভয়েডই করলাম। মোটামুটি একদম জমজমাট, সকালবেলাতেই, সকাল 10টাতেই এত ভিড়। তো আমরা শক্তিগড়ের ল্যাংচা নিকেতনকে বাঁ পাশে ছেড়ে জিটি রোড ধরে চলেছি বর্ধমান শহরের দিকে। শক্তিগড় তো মোটামুটি বর্ধমানের মধ্যে ঢুকেই গেছে দেখছি যা। হ্যাঁ, আগে জিটি রোড দিয়ে বাসে আসতে 15-20 মিনিট সময় লাগতো। এটা একটা সময় আমাদের রুটিন ছিল, যখনই যেতাম বর্ধমান, এখানে শক্তিগড়ের ল্যাংচা প্লাস ওই জিনিসগুলো খাওয়া দাওয়া হতো। যত দিন যাচ্ছে তত অপশন কমে আসছে আর কি আমাদের। এই হচ্ছে বীরহাটার পুল এটাকে বলে। এখানে বাঁকা নদী, এই যে এই হচ্ছে বাঁকা নদী, বইছে 12 মাস। আমার মনে আছে যখন আমি ক্লাস 7-8-এ পড়তাম, তখন একবার বাঁকা নদীতে চান করেছিলাম ঝাঁপ দিয়ে। তখন অবশ্য জল অনেক পরিষ্কার ছিল। পেরিয়ে গেলাম কার্জন গেট। আমরা উঠে গেছি
কাটোয়া রুট ধরবো বলে। গতকাল থেকে আমরা প্রায় 32-33 ঘন্টা ট্রাভেল করছি। গতকাল রাতে প্রায় 26 ঘন্টা ফ্লাই করে কলকাতার বাড়িতে এসে পৌঁছেছি রাত 9:30টায় এবং সকালেই আবার বেরিয়ে পড়েছি বর্ধমানের পথে। বর্ধমান রেল স্টেশন। বর্ধমান জাংশন 10:23 বাজছে এখন। আর এখান থেকে আমাদের গ্রামের পৈতৃক বাড়ি যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ডিস্টেন্স অনুযায়ী 5 মাইল মতো আর কি এই বর্ধমান স্টেশন থেকে বা বর্ধমান শহর থেকে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর আমার মার মৃত্যুর পর এই প্রথমবার আমি বেসিক্যালি এই গ্রামের বাড়িতে এলাম। এখানে আমাদের কিছু কাজকর্ম বাকি আছে, অনেক ইমোশনাল ব্যাপার, সেই সব ভিডিও আমি আর এখানে শেয়ার করতে চাই না। তাই পুরোনো দিনের বেশ কিছু সুখ স্মৃতির ক্লিপ দেখিয়ে আজকের ভিডিও শেষ করছি। এই যে দিঘি ভরা জল, করে টলমল, ও মাই গড, কপালটা ভালোই মনে হচ্ছে আমাদের কাছে। তারপরে ধরুন গ্রামের আমাদের যে বাগান, চারিদিকে পরিচিত গাছপালা আর পুকুর ঘাট, যেন মায়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। প্রবাসে থাকলেও নারীর টান যে কতটা গভীর তা প্রতি মুহূর্তে অনুভব করছি। এটা হচ্ছে আমাদের স্ত্রী পুরুষের বাড়ি। আমি যদি এখানে জন্মাইনি, তো আমার বাবা জন্মেছিলেন। একটা সময় ছিল যে এটা লাস্ট বাড়ি এই গ্রামের, কিন্তু গ্রাম এখন বাড়তে বাড়তে আমাদের এই পুরো এলাকাটাই এখন গ্রামের মাঝখানে এসে গেছে অলমোস্ট। নিম গাছ, এটা বোধহয় জাম গাছ। এই কতগুলো, এই আম গাছগুলো নয়, কিন্তু এখানে যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলো লাগাতে আমিও হেল্প করেছিলাম। মনে আছে আমি ছোটোবেলায় নয়, তখন কলেজে পড়তাম, ওখানে খোস বাগানে বা ইউনিভার্সিটি এলাকাতে ওরা আমের চারা ফ্রিতে দিত, তখন নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে, ও মাই গড, জানি না এটাকে বলে মাদার গাছ। মাদারও ধরেছে প্রচুর, এক ধরনের একটু টক টক টাইপের হয়। বহুদিন পরে দেখলাম। এটা হচ্ছে সজনে গাছ। আমের মুকুলের একটা সুন্দর গন্ধ আছে। এই সেই খেজুর গাছ যেখানে গোসাই গোপ নাড়ে আর খেজুর খায়। আর এই হলো সেই দয়াল বাবার কলার কাঁদি। ইটস এ গুড ফিলিং। গ্রামে থাকলে এই সবগুলো আমিই ভোগ করতাম। এখনো, যদিও এগুলো আমারই সম্পত্তি অফিসিয়ালি। নিউ ইয়র্কের উঁচু উঁচু দালান বা ঝকঝকে রাস্তা সবই আছে, কিন্তু এই আম গাছের মুকুলের গন্ধ কিংবা গ্রামের দিঘির টলটলে জলের কাছে সব কিছুই ম্লান হয়ে যায়। এটাই আসল শান্তি। তো আশা করছি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ।